আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। তুমি আমাকে এখনো ডাল ভাত বন্ধ করুন। যদি ডাল ভাত বন্ধ করতাম, যদি আমরা এখান থেকে চাল, পেঁয়াজ, আলু রফতানি বন্ধ করতাম, তাহলে বাংলাদেশের মুদ্রাস্ফীতি যে জায়গায় যেত সেটা এখনো ইউনুস বা তার যারা সাঙ্গপাঙ্গ তারা এখনো জানেনি না। আমি একটা কথা দিয়ে বোঝানোর চেষ্টা করি যে এই যে পাকিস্তানের আজকে যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি যে জায়গায় চলে গেছে, পাকিস্তান যে জায়গায় নিজেকে নিয়ে গে মানে নিয়ে ফেলেছে, বাংলাদেশেরও পরিস্থিতি সেরকমই হতে পারতো। অর্থাৎ 200 টাকার উপরে হয়তো চাল বিক্রি হতো। ঠিক আছে, আমরা জানি কিছুদিন আগে এই ভারত যেভাবে বাংলাদেশের সাথে বাণিজ্য বন্ধ করে দেওয়ার একটা মানে ডিসিশন জানিয়ে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি দিনে দিনে আরো ভয়াবহ থেকে ভয়াবহতর দিকে যাচ্ছে। এমনকি বাংলাদেশের যে পরিস্থিতি, তুমি তুমি এর আগে আমার শোতে এসে বলেছিলে যে বাংলাদেশের এমন পরিস্থিতি যে সেখানে আরো বেশি বেশি করে কিন্তু বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম বাড়ছে, লোকজনের প্রবণতা বাড়ছে, অসামাজিক কাজকর্মের দিকে তারা চলে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি, বাণিজ্য বন্ধ হওয়ার ফলে, ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ হওয়ার ফলে, সেক্ষেত্রে আমরা জানি বাংলাদেশে এমনিতেই একটা শ্রেণী যারা অত্যন্ত উচ্চবিত্ত আর একটা শ্রেণী যারা অত্যন্ত নিম্নবিত্ত, মানে আর সেই অর্থে ধরতে গেলে মধ্যবিত্ত বলে বাংলাদেশে কিন্তু কোনো শ্রেণী খুব একটা এক্সিস্ট করে না। এই ফারাকটাকে ক্রমশই আরো চওড়া হচ্ছে, আরো বড় হচ্ছে, এবং বাংলাদেশের সাধারণ নাগরিক তারা কতটা কিভাবে এফেক্টেড হচ্ছে এই বিষয়ে। আমি পারমিতা প্রথমে একটা কথা বলি, আমরা কিন্তু বাংলাদেশের সাথে বাণিজ্য বন্ধ করি। আমরা বাংলাদেশকে যে অতিরিক্ত বাণিজ্য সুবিধাগুলো দিতাম, অর্থাৎ আমাদের বন্দর ব্যবহারের সুবিধাগুলো দিতাম, সেটা বন্ধ করে দিচ্ছি। তো দেখো, সেটা তো খুব স্বাভাবিক। তুমি গিয়ে ইসলামাবাদের সাথে গলাগলি করবে, তুমি গিয়ে চীনকে বলবে যে আপনি বা ভারতবর্ষের এই মানে নর্থ ইস্টের 7টা 7 সিস্টার্সে বাণিজ্য করুন, আর আমি তোমার জন্য গোলাপের বাগিচা বিছিয়ে দেবো, এটা তো হতে পারে না। আমরা খুব আমরা এতদিন শেখ হাসিনার সময় বা তার আগের সময়ও বাংলাদেশকে যে প্রিভিলেজ গুলো দিতাম, যার মধ্যে একটা প্রিভিলেজ ছিল যে আমাদের বন্দর ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় মাল পাঠাতে পারতো, সেটা বন্ধ করেছি। এবং বাংলাদেশ থেকে যে সস্তায় গার্মেন্টস ভারতবর্ষে আসতো, সেটা বন্ধ করেছি। তো বাংলাদেশ থেকে সস্তায় গার্মেন্টস না এলে ভারতবর্ষের দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় বা ইভেন পশ্চিমবঙ্গের মেটিয়াবুরুজে যেসব গার্মেন্টস তৈরি হয়, সেগুলো হয়তো রিটেলারদের কাছে যাবে। ফলে আমরা কিন্তু বাংলাদেশকে এখনো আমি বলবো সেই অর্থে কোনো চাপ দিই, আমরা যে স্পেশাল প্রিভিলেজ দিতাম সেগুলো বন্ধ করেছি। মানে আমি একটু বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করি, তুমি আমাকে যে খাবার দিতে, সেই খাবারে যে স্পেশাল গন্ধরাজ লেবু, পাঁপড় কিংবা বা মিষ্টি দই ছিল, সেগুলো বন্ধ করেছো। তুমি আমাকে এখনো ডাল ভাত বন্ধ করুন। যদি ডাল ভাত বন্ধ করতাম, যদি আমরা এখান থেকে চাল, পেঁয়াজ, আলু রফতানি বন্ধ করতাম, তাহলে বাংলাদেশের মুদ্রাস্ফীতি যে জায়গায় যেত সেটা এখনো ইউনুস বা তার যারা সাঙ্গপাঙ্গ তারা এখনো জানেনি না। আমি একটা কথা দিয়ে বোঝানোর চেষ্টা করি যে এই যে পাকিস্তানের আজকে যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি যে জায়গায় চলে গেছে, পাকিস্তান যে জায়গায় নিজেকে নিয়ে ফেলেছে, বাংলাদেশেরও পরিস্থিতি সেরকমই হতে পারতো। অর্থাৎ 200 টাকার উপরে হয়তো চাল বিক্রি হতো। ঠিক আছে, আমরা কিন্তু এখনো সেগুলো করিনি। এখনো আমাদের সমস্ত স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু, পেঁয়াজ এবং চাল যথারীতি যাচ্ছে। এগেন আই রিপিট, যেটা আমরা করেছি, তোমাকে আমি যে স্পেশাল ফেভারটা দিতাম, মানে থালির সঙ্গে একটা গন্ধরাজ লেবু এবং দই, সেটা উইথড্র করে নিয়েছি। তো সেটা তো আমার প্রেরোগেটিভ। আমি তোমাকে স্পেশাল প্রিভিলেজ কেন দেব, তুমি যদি ইসলামাবাদকে বন্ধু মনে করো এবং জোর তুমি আমাদেরকে গালাগাল করো। আবার আমি রিপিট করছি, বাংলাদেশের ইউনুস সরকার কিন্তু গত কয়েক মাসে বাংলাদেশের যেটা অর্থনীতি, যেটাকে একসময় ইমার্জিং অর্থনীতি বলা হচ্ছিল, সেটাকে একেবারে ধসিয়ে দিয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের হাল খুব খারাপ, রাস্তাঘাটে আইন শৃঙ্খলার হাল খুব খারাপ, জিনিসপত্রের মুদ্রাস্ফীতির হাল খুব খারাপ। এবার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মানুষরা প্রশ্ন করতে পারে না আপনাদের এত চিন্তা কেন, আমাদের হাল খারাপ বলে? আমাদের একদম চিন্তা নেই, যদি না বাংলাদেশের সীমান্ত থেকে আমাদের এপাশে লোকজন পালিয়ে আসার চেষ্টা করে। আমাদের শুধুমাত্র চিন্তা হচ্ছে সেই কারণ, বাংলাদেশের তথাকথিত যারা তারকা, মানে হতে পারে তারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সমর্থক ছিলেন, আমি একজনের নাম দু তিনজনের নাম করি, যেমন অভিনেত্রী রোকেয়া প্রাচী,
শিরোকে প্রাচী আক্রান্ত হয়েছে, দুইরা বলছিলে আক্রান্ত হয়েছেন বিখ্যাত হুমায়ুন আহমেদের প্রাক্তন স্ত্রী, মানে হুমায়ুন আহমেদ মারা গেছেন, তার 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 স্ত্রী সায়ন, তাকে গ্রেফতার করা হয়েছে। ফলে বাংলাদেশের মহিলাদের অবস্থাটা খুব নিরাপদ নয়। ফলে বাংলাদেশের মহিলারা কাজে বেরোতে ভয় পাচ্ছে, আবার যারা গার্মেন্টস কোম্পানির মালিক তারাও কারখানা চালাতে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে। এর মাঝে বাংলাদেশের তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন যার কোনো মানে ভিত্তি নেই। যেমন আমি দেখছিলাম বাংলাদেশের বিদেশ দপ্তরের যিনি উপদেষ্টা খন্দকার চৌধুরী, তিনি একসময় হাসিনা সরকারের আমলে তিনি ভারতবর্ষে রাষ্ট্রদূত হিসেবে কাজও করে গেছেন। তিনি বলছেন যে আমরা চীন থেকে তুলো আনবো, কারণ যেহেতু ভারতের সঙ্গে সম্পর্কটা তিক্ততর। এবার উনি এটা সত্যের অপলাপ করছেন। এর আগেও বাংলাদেশ চীন থেকে তুলো আনার চেষ্টা করেছে। চীনে তো তুলো প্রডিউস হয়, চীন আমাদের চেয়ে অনেক বেশি বড় তুলো প্রডিউসিং কান্ট্রি, মানে কটন প্রডিউসিং কান্ট্রি। কিন্তু চীনের তুলো দিয়ে বাংলাদেশ যে কাজটা করে সেই কাজটা করা সম্ভব নয়। এর আগে যখন বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস কোম্পানি, অনন্ত জলিলের কোম্পানি ধরা যাক, তারা যখন এই চীনা তুলো দিয়ে তৈরি করে জিনিসপত্র এক্সপোর্ট করবার চেষ্টা করেছে, সেটা ইউরোপ এবং আমেরিকায় রিজেক্টেড হয়ে গেছে। অনন্ত জলিলের যে আশঙ্কা, সেই জন্য সেটা যথেষ্ট ভিত্তি আছে। অনন্ত জলিল ভাবছে, মানে অনন্ত জলিলের আমি যদি ধরি, অনন্ত জলিলের মধ্যে ধরুন 1000 মালিক আছেন, যার মধ্যে অবশ্যই প্রথম মানে আমি এটা উদাহরণ হিসেবে জাস্ট বললাম আর কি। মানে মানে অনন্ত জলিল খুবই গুরুত্বপূর্ণ, অনন্ত জলিল খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে একটা টার্ম আছে যে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট পার্সন, অনন্ত জলিল তার মধ্যে পড়েন। তো মানে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন অনন্ত জলিল তার মধ্যে পড়েন। তো অনন্ত জলিলের মতো কারখানার মালিকরা খুবই চিন্তিত যে তাদের কারখানা চলবে কি করে, এবং তাদের কারখানার মাল বিদেশে পৌঁছলে কি অবস্থা হবে। এবং আর একটা আশঙ্কা বাংলাদেশের মাথায় আসছে, যেটা অনন্ত জলিল হয়তো এখনো বলেননি, কিন্তু অনেকে যেটা আড়ালে আবদালে ভাবছে, সেটা হচ্ছে এই যে বাংলাদেশের যে প্রোডাক্ট মানে গার্মেন্টস, এটা বেসিক্যালি বেশি যায় আমেরিকায়। তুমি যদি নিউ ইয়র্ক শহরে মানে ম্যাডিসন স্কোয়ার বা টাইম স্কোয়ারে ঘুরে বেড়াও, তার চারপাশে যত গার্মেন্টস এর দোকান আছে, সব দোকানেই বেসিক্যালি মেড ইন বাংলাদেশের প্রোডাক্ট বিক্রি হয়। এবার ডোনাল্ড ট্রাম্প যে মূর্তিতে আছে, মানে যে মানে যে রোড ম্যাপ দিয়ে ডোনাল্ড ট্রাম্প হাঁটছেন, বা তার সরকারের যারা মানে অন্যতম যারা মানে গুরুত্বপূর্ণ কর্তা, তুলসী গাবার্ড হোক বা এফবিআই প্রধান কাশ প্যাটেল, তারা বাংলাদেশের এই এবং রিসেন্ট ফেজেও তো আমরা দেখলাম যে এই তুলসী গাব্বার তিনিও কিন্তু মানে সরাসরি বলে গেলেন, সরাসরি দিয়ে গেছেন। এবার যদি দুম করে যেমন ভাবে আজকে গোটা বিশ্বের সবচেয়ে বড় খবর হচ্ছে যে ভেনেজুয়েলার তেল যারা কিনবে তাদের উপর ডোনাল্ড ট্রাম্প 25% ট্যারিফ বসিয়ে দিয়েছে। এবার যদি একইভাবে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রোডাক্টের উপর ট্যারিফ বাড়িয়ে দেয়, বলেন যে তার মানে দেখো বাংলাদেশ থেকে লোকে জামা কাপড় বানিয়ে দিয়ে যায় কেন, মানে ইউরোপের যারা মেজর ব্র্যান্ড, আমি H&M, গ্যাপ বা সব ব্র্যান্ডের কথাই বলতে পারি, মানে ধরো জিন্সের সব বড় ব্র্যান্ডই বাংলাদেশে কাজ করে, তো তারা নিয়ে যায় কেন? কারণ সস্তায় কাজটা হয়, কাজটা নিয়ে গিয়ে তারা আমেরিকায় বা ইউরোপের বাজারে ফেলতে পারে। এবার যদি দেখা যায় যে জিনিসটা তারা $11 বা $12 বেচতে পারতো, সেটার উপর $3 বা $4 ট্যাক্স বসে যাচ্ছে, তাহলে তো তারা সেই ঝুঁকিটা নেবে না, এবং তখন তারা সেক্ষেত্রে তাদের কোনো লাভের জায়গাও তো থাকছে না, তারা কেন এই কাজটা করবে? হ্যাঁ, ফলে ট্রাম্পের ট্যারিফ ওয়ারে এখনো বাংলাদেশ শিকার হয়নি, কিন্তু ট্রাম্পের বাকি সবকিছু হুঁশিয়ারি বাংলাদেশের উপর চলে এসছে। তুলসী গাবার্ড বলেছেন, কাশ প্যাটেল বলেছেন, সবাই মানে বাংলাদেশের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। এবং মানে ডোনাল্ড ট্রাম্পকে আমরা যে চোখেই দেখি, ডোনাল্ড ট্রাম্প অন্তত বাংলাদেশকে ভারতবর্ষের প্রিজম দিয়ে দেখতে চান। উনি পরিষ্কারই বলেছেন যে নরেন্দ্র মোদী দেখে নেন। ফলে সেই পার্সপেক্টিভে বাংলাদেশ যদি এই ভারত বিরোধিতা চালিয়ে যায়, বাংলাদেশের রাজনৈতিক এবং আমি আরো জোর দিয়ে বলবো সবটা সামাজিক পরিস্থিতি এতটা অসুরক্ষিত হয়, মহিলারা রাস্তার বিরুদ্ধে ভয় পায়, গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা কারখানা চালাতে ভয় পায়, তাহলে তো খুব সমস্যা। তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি একটা বড় ধাক্কা লাগবে। ইতিমধ্যে জিনিসপত্রের মানে দাম লাগাম ছাড়া হয়ে গেছে। ধাক্কা তো ইতিমধ্যে লেগেছে সুমনদা, মানে এটা তো বোঝাই যাচ্ছে যে ধাক্কা তো অবশ্যই লেগেছে। হ্যাঁ, কিন্তু ধাক্কার মধ্যেও যেটা আমরা কেউ লিখি না বা কেউ বলি না বা বাংলাদেশের লোকরাও বলে না, এই ঈদের আগেও কিন্তু ভারতবর্ষ থেকে সমানে আলু পেঁয়াজ যাচ্ছে। এরকম না যে নরেন্দ্র মোদীর সরকার পুরো ইকোনমিক ব্লকেট নামিয়ে দিই, যদি নামতো তাহলে কিন্তু ঈদের আগে বাংলাদেশের লোকে বাজারেই যেতে পারতো না। যদি আমরা আমাদের পেঁয়াজ, আলু ইত্যাদি রফতানি বন্ধ করে দিতাম, বা ইভেন যদি আমরা কটন বা তুলা রফতানিও বন্ধ করতাম, সেটা করিনি কিন্তু।
কিন্তু সমস্যা হচ্ছে যে ক্রমাগত ভারত বিরোধী জেহাদ, ক্রমাগত মৌলবাদের উত্থান এবং ক্রমাগত আইন শৃঙ্খলার অবনতির জায়গায় দাঁড়িয়ে একসময় যদি ডোনাল্ড ট্রাম্প আরো করার সিদ্ধান্ত নেন, তাহলে বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি কি হবে? এবং সেখান থেকে লিড করে যে প্রশ্নটা, এটা তুমি বললে যে বাংলাদেশি সব ব্যাংক, ইন্স্যুরেন্স, আরো হাজারো প্রতিষ্ঠান বেসিক্যালি গার্মেন্টস এর অ্যান্সিলারি হিসেবে কাজ করে। তো গার্মেন্টস যেহেতু এত টাকার ব্যবসা হয়, তার অ্যান্সিলারি হিসেবে ইন্স্যুরেন্স চলে, তার অ্যান্সিলারি হিসেবে ব্যাংক চলে, তার অ্যান্সিলারি হিসেবে আইটি প্রজেক্ট কাজ করে। তাদের কি হবে? আমার মনে হয় যে বাংলাদেশের যে বর্তমান যে শাসকরা, তথাকথিত শাসকরা, তারা তো কোনো নির্বাচনে জিতে শাসক হননি, তাদের বিষয়টা এবার সিরিয়াসলি একটু ভাবার সময় হয়ে এসছে। 9 মাস হয়ে গেল তো, নির্বাচনের জন্য তাদের উপর চাপ আছে, তারা নির্বাচনকে এড়িয়ে ক্ষমতা উপভোগ করে যেতে চাইছে। ইউনূসের উপর বিএনপি, বাংলাদেশে বর্তমানে প্রধানতম রাজনৈতিক দল বিএনপি, চাপ দিচ্ছে নির্বাচন করানোর জন্য। ইউনূস থেকে পাশ কাটিয়ে যাচ্ছে। এবং আমাদের মাথায় রাখতে হবে, ইউনূস কিন্তু নিজে অর্থনীতি, ইউনূসের বেসিক কাজ কিন্তু অর্থনীতির উপর। তিনি জানেন না এটা হতে পারে না, কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য ইউনূস যে মানে উন্মত্ততার দিকে চলে গেছে, সেই উন্মত্ততার দিকে চলে যাওয়ার জন্য যেটা হয়েছে, তিনি বাস্তব ব্যবস্থা, তো রাস্তায় মহিলারা নিরাপদ নয়, মানে মানে কি বলে যে গার্মেন্টস আমি- বাড়ি গেছে